ওয়াশিংটন ও মস্কোর মধ্যে উত্তেজনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি রাশিয়ার দুটি তেল কোম্পানি রসেনফেল্ড ও লুকওয়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সময়ে ক্রেমলিন তাদের নতুন পারমাণবিক চালিত বুরোফেস্টনিক বা ঝড়ের পাখি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং পেসাডোইন আন্ডার ওয়াটার ড্রোন পরীক্ষা করেছে। আপনারা জানেন দর্শক, এই দুটি ক্ষেপণাস্ত্রই পারমাণবিক শক্তি চালিত। পৃথিবীর এই প্রথমবারের মতো পৃথিবীতে এটা একটা নতুন ইনভেশন দেখলো পুতিনের রাশিয়া, সবাইকে চমকে দিল। এদিকে দুই দেশই স্পষ্টভাবে জানাচ্ছে তারা পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করতে পারে। চারদিকে একটা থমথম পরিবেশ বিরাজ করছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক দশক পরে আবার পারমাণবিক পরীক্ষা চালানোর কথা বলেছে। তবে এর পরিপ্রেক্ষিতে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা এগুলা পরীক্ষা সেভাবে করবে না, সব ঠিকঠাক আছে কিনা সেটা দেখবে। আবার গতকাল যেটা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ জানিয়েছেন পুতিনের ইশারার অপেক্ষায় আছে তারা নতুন করে পারমাণবিক পরীক্ষা চালাবে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র চালায় তাহলে বোঝাই যাচ্ছে পুরো পৃথিবী উত্তপ্ত অবস্থায় রয়েছে। আর এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের চেষ্টা ইউক্রেন যুদ্ধে শান্তি প্রতিষ্ঠা এবং পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে সমঝোতা করার চেষ্টা কার্যকর হয়নি। তিনি চেষ্টা করে গেছেন কিন্তু ফলাফল শূন্য। যুদ্ধ এখনও চলছে এবং উভয় পক্ষই হুমকি ও সামরিক কার্যক্রম অব্যাহত রেখেছে। রাশিয়া একের পর এক ইউক্রেনের এলাকা দখল করছে, আর জেলেনস্কি তাকিয়ে তাকিয়ে দেখছেন আর ন্যাটোকে দোষারোপ করছেন। আজকের খবর সংযোগ বিহাইন্ড দ্য সিনে আমরা খুঁজে দেখব কেন ট্রাম্প বারবার চেষ্টা করেও পুতিনকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পারছেন না। আমরা জানবো এর পেছনের হিসাব নিকাশ, ইউক্রেনের সমঝোতা, ইউরোপের ভয় আর রাশিয়ার কৌশল। বিষয়গুলো আমরা এক নজরে বিশ্লেষণ করব পুরো পরিস্থিতির উপর। আমাদের ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। দর্শক, আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা, খবর সংযোগের কমেন্ট প্রতিযোগিতা চলছে। আপনি এটাতে অংশগ্রহণ করতে পারবেন। কিভাবে অংশগ্রহণ করবেন আমি বিস্তারিত বলে দিচ্ছি। এই ভিডিওটিতে আমি আপনাদের জন্য একটি প্রশ্ন রাখছি। প্রশ্নটি হলো, এই সপ্তাহে আমরা যে তিনটি মূল খবর নিয়ে আলোচনা করেছি তার মধ্যে আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বা ভালো কোনটি লেগেছে? কিভাবে করবেন নিয়মাবলী বলে দিই। আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, এই ভিডিওটি লাইক দিতে হবে এবং প্রশ্নের সঠিক ও সেরা উত্তরটি কমেন্ট বক্সে জানাতে হবে। আপনার কমেন্টের সঙ্গে অবশ্যই হ্যাশট্যাগ খবর সংযোগ গিফট হ্যাশট্যাগটি ব্যবহার করতে হবে। সবথেকে রেগুলার কমেন্টের মধ্যে 5 জনকে বেছে নেওয়া হবে। সময়সীমা হচ্ছে আগামী বৃহস্পতিবার 20/11/2025 পর্যন্ত আপনারা কমেন্ট করতে পারবেন। ফলাফল ঘোষণা করা হবে আমাদের শনিবারের ভিডিওটিতে। ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে প্রবেশ করেছিলেন তখন তিনি জোরালোভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন, মোটামুটি ঢোল বাজনা বাজিয়ে তিনি ঘোষণা করেছিলেন উত্তর পূর্ব ইউরোপে যে যুদ্ধ চলছে সেটা শেষ করবেন এবং সরাসরি আলোচনার মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি প্রতিষ্ঠিত করবেন। এটা নির্বাচিত হওয়ার আগে এবং নির্বাচিত হওয়ার দিনেও তিনি একই কথা বলেছেন। তিনি বলছেন আমি এটা 24 ঘন্টার মধ্যে করে ফেলবো। তারপরে 1 বছর হতে চলল। কি হয়েছে আমি আপনাদের বলছি। ট্রাম্প বিশ্বাস করতেন ব্যক্তিগত সম্পর্ক এবং ব্যবসায়িক বন্ধুত্বের ভিত্তিতে কূটনীতির জটিলতাকে অনেকাংশে সহজভাবে মোকাবেলা করা সম্ভব। ট্রাম্প ভেবেছিলেন তার সাথে ভ্লাদিমির পুতিনের খুব ভালো সম্পর্ক, বন্ধুত্ব রয়েছে, তাকে ব্যবসার কোনো টোপ দিবে, যুদ্ধটা থামিয়ে দিবে। কিন্তু এর দেশে ট্রাম্প তার ঘনিষ্ঠ বন্ধু এবং ব্যবসায়ী সহযোগী স্টিভ উইটকফকে বিশেষ দূত হিসাবে নিযুক্ত করেছিলেন। উইটকফকে পাঠানো হয়েছিল মস্কো যাতে তিনি পুতিনের সঙ্গে বৈঠক করে সমঝোতার একটা পথ শুরু করতে পারেন। প্রাথমিকভাবে উভয় পক্ষের মধ্যে কিছুটা অগ্রগতি আমরা দেখেছিলাম, এটা ইঙ্গিত বিভিন্ন গণমাধ্যমে এসেছিল, কিন্তু বারবার সংবাদ মাধ্যমে জানানো হয়েছিল যে আলোচনা ফলপ্রসূ হওয়ার পথে রয়েছে। মানে এক ধরনের প্রোপাগান্ডা। পুতিনকে তো তারা ভালোভাবে রিড করতে পারেনি, আর উইটকফ ট্রাম্পের বন্ধু, ব্যবসায়ী এবং কূটনীতিক, কিন্তু তার রাশিয়াকে ট্যাকেল করার মতো তার কূটনীতিক প্রজ্ঞা অভিজ্ঞতা কম ছিল। তবে ইউরোপের কূটনীতিকরা হোয়াইট হাউসকে সতর্ক করেছিলেন, আমি যে কথাটা বলছিলাম, উইটকফের কূটনৈতিক অভিজ্ঞতা কম, বিশেষ করে রাশিয়ার
ক্ষেত্রে রাশিয়ার সূক্ষ্ম রাজনৈতিক অবস্থান আর ক্রেমলিনের অভ্যন্তরীণ নীতি বোঝার ক্ষেত্রে উইটকফের দক্ষতা অপর্যাপ্ত ছিল, মানে একেবারেই ছিল না। এর ফলে কী হয়েছে? এর ফলে দেখা গিয়েছিল যে বিষয়গুলো সম্পর্কে উইটকফ মনে করতেন যে সমঝোতা সম্ভব। তার মনে মনে যেটা ভাবনা তিনি এঁকেছিলেন, ছক এঁকেছিলেন, আসলে বাস্তবে রাশিয়ার পক্ষে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আলোচনায় বসেছিল। সামনের টেবিলে রাশিয়া বসেছিল, উইটকফ এ পাশে বোঝাচ্ছিল, ভেবেছিল তার মধ্যে সব কিছু চলবে, কিন্তু রাশিয়ার ভেতরে ভেতরে কী চলছিল একমাত্র রাশিয়ার কর্মকর্তারাই সেটা জানতেন। এই পরিস্থিতি দুপক্ষের মধ্যে বারবার এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করছে। দুই পক্ষ যদি দুই ধরনের কোনো কমন জায়গায় না আসতে পারে, বিভ্রান্তি তো হবে, এবং কূটনৈতিক বার্তা ঠিকভাবে পৌঁছাতে বাধা দিচ্ছিল। এই বিভ্রান্তি স্পষ্টভাবে প্রকাশ পেয়েছিল আলাস্কা সামিটের সময়। এই আলাস্কায় যে বৈঠক হয়েছিল আগস্ট মাসে, সেটা হয়েছিল আপনার অনেক দীর্ঘ হওয়ার কথা ছিল, এবং ওখানে অনেক কিছু সমস্যার সমাধান না হলেও একটা গাইডলাইন হওয়ার কথা ছিল। কিন্তু ওই যে উইটকফের অদূরদর্শিতার কারণে, পুতিনকে রিড না করতে পারার কারণে, রাশিয়ার মনের কথা না জানতে পারার কারণে বৈঠকটি মাঝপথে থেমে যায় এবং কোনো ধরনের কোনো ঘোষণা ছাড়াই। আর এতে প্রমাণ হয়েছিল শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্ক, বন্ধুত্বের ভিত্তিতে বৃহৎ আন্তর্জাতিক সংঘাত সমাধান করা একেবারেই সম্ভব না। বাস্তব কূটনীতি, সামরিক ও রাজনৈতিক বাস্তবতা এবং দুপক্ষের স্বার্থের সুষম বোঝাপড়া ছাড়া এগোনো যায় না। দুই পক্ষকে উইন উইন সিচুয়েশনে যদি আপনি নিয়ে আসতে পারেন ইউক্রেন এবং রাশিয়াকে, তাহলে ট্রাম্প সাকসেস হলেও হতে পারতেন। রাশিয়ার অবস্থান সাম্প্রতিক মাসগুলোতে অনেকটাই অপরিবর্তিত রয়েছে। ক্রেমলিনের দৃষ্টিতে ইউক্রেন সংঘাতের চূড়ান্ত সমাধান নির্ধারিত শর্তগুলোর ওপর নির্ভর করছে। তারা কিছু শর্ত দিয়েছে, বারবার শর্ত দেয়, কিন্তু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান শর্তগুলো কি কি চলুন দর্শক একটু দেখে আসি। 5টি ইউক্রেনীয় অঞ্চলে রাশিয়ার সার্বভৌমত্ব স্বীকৃতি তারা চাচ্ছে। মস্কো দাবি করছে ডনবাস ও অন্যান্য 5টি অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন। পুতিনের মতে এটি ছাড়া কোনো স্থায়ী রাজনৈতিক সমাধান একেবারে সম্ভব নয়। ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান রাশিয়াটা চায়। রাশিয়া চায় ইউক্রেনকে ন্যাটো বা পশ্চিমা সামরিক জোটের সঙ্গে যুক্ত হতে না দেওয়া। এটা শুরু থেকে পুতিন এবং রাশিয়া বলে আসতেছিল, যেটা মানেনি বলে তারপরে রাশিয়া বাধ্য হয়েছে তাদের উপরে আক্রমণ করতে। রাশিয়া বারবার বলেছে যে ইউক্রেনকে ন্যাটোতে কেন যেতে হবে, ইউক্রেনের যে নিরাপত্তার দায়িত্ব রাশিয়ার, কিন্তু এ কথা শুনে নেয় জেলেনস্কি। পুতিনের ধারণা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে রাশিয়ার নিরাপত্তা অনেক ঝুঁকি কমবে, কারণ ইউক্রেনকে ব্যবহার করছে পশ্চিমারা এবং ন্যাটোরা। এরপর ইউক্রেনের সেনাবাহিনী কমানো। রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউক্রেনের সামরিক ক্ষমতা হ্রাস করা বা কমানো। পুতিন মনে করেন শক্তিশালী ইউক্রেনীয় বাহিনী থাকলে ভবিষ্যৎ সংঘাতের সম্ভাবনা থেকেই যায়, তাই আঞ্চলিক শক্তি ভারসাম্য বজায় রাখতে সেনাবাহিনী হ্রাস অত্যন্ত জরুরি। এরপরে রয়েছে রুশ ভাষার সাংবিধানিক সুরক্ষা। ক্রেমলিন চায় ইউক্রেনের সংবিধানে রুশ ভাষার সুরক্ষা নিশ্চিত করা হোক। পুতিনের স্পষ্ট বক্তব্য, ভাষাগত সাংস্কৃতিক অধিকার রক্ষা করতে হবে এবং দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তির জন্য এটাই একমাত্র অপরিহার্য। পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার। মস্কো আরও দাবি করে যুদ্ধ ও রাজনৈতিক সমাধানের প্রক্রিয়ায় পশ্চিমা দেশগুলোর আরোপিত অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। রাশিয়ার মতে নিষেধাজ্ঞা ছাড়া বাস্তব সমঝোতা অসম্ভব। আলাস্কা বৈঠক, তারপর ওভাল অফিসের বৈঠক চলাকালীন কিন্তু এই সব শর্ত আদান প্রদান করা হচ্ছিল। এই শর্তগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিয়েভের কাছে একেবারে গ্রহণযোগ্য হয়নি। ওয়াশিংটন ও কিয়েভের অবস্থান স্পষ্ট, প্রথমে যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে, তারপরে রাজনৈতিক সমঝোতার কথা ভাবা হবে। একজন বলতেছে এক কথা, আরেকজন বলতেছে এক কথা, মাঝখানে ফারাক। এই জন্য কোনো ধরনের আর কোনো সমঝোতা হচ্ছে না। এর ফলে ভূখণ্ড নিরাপত্তা এবং রাজনৈতিক নিয়ন্ত্রণের প্রশ্নে মূল ফারাক এখনও অপরিবর্তিত অবস্থায় রয়ে গেছে। 3.5 বছর, প্রায় 4 বছর ধরে যুদ্ধের যে প্রথম অবস্থায় ছিল আলোচনার টেবিলে, এখনও তাই রয়েছে। মাঝখানে কিন্তু আলোচনার নাটক হয়েছে। ট্রাম্প শুরুতে ক্রিমিয়া ও দক্ষিণ ইউক্রেনের বিষয়ে আপোষের মাধ্যমে কিছু নমনীয়তার ইঙ্গিতও দিয়েছিলেন। তার লক্ষ্য ছিল ভূখণ্ড সংক্রান্ত বিষয়গুলো, মানে ল্যান্ড সোয়াপিংয়ের বিষয়গুলো সমাধান করে আলোচনার পথ খুলে দেওয়া। কিন্তু পুতিনের চাহিদা ছিল অনেক বেশি গভীর এবং জটিল। তিনি শুধু ভূখণ্ড নয়, পুরো ইউক্রেনের সার্বভৌমত্ব, রাজনৈতিক নিয়ন্ত্রণ আর সামরিক ক্ষমতার উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে চাইছিলেন। অন্যদিকে ইউক্রেন আর তার পশ্চিমা বন্ধুরা যারা তাকে ডুবাচ্ছে, ন্যাটোরা, এই চাহিদাগুলোকে কোনোভাবে মানতে রাজি ছিল না। তারা চাইছিল শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে এবং দেশে স্বতন্ত্র
রক্ষা করতে, এগুলো ছিল কথার কথা। এর ফলে দেখা যায় যদিও ভূখণ্ডের কিছু বিষয়ে আপোষের সুযোগ ছিল, বাস্তবে নিরাপত্তা ও রাজনৈতিক নিয়ন্ত্রণের প্রশ্নে কোনো বাস্তব অগ্রগতি হয়নি আলোচনার। দুই পক্ষের লক্ষ্যবস্তু এতটাই পার্থক্য ছিল যে ট্রাম্প কূটনৈতিক প্রচেষ্টা ভূখণ্ড নিয়ে সীমিত আলোচনার বাইরে একেবারে যেতে পারেনি। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে শীর্ষ সম্মেলন ব্যর্থ প্রচেষ্টা। একটা আলোচনা হওয়ার কথা ছিল এ মাসের শুরুতে, কিন্তু মার্কিন প্রতিনিধি রুবিও ও ল্যাভরভ, দুই দেশের দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিমুখী আলোচনা আর ক্রেমলিনের পুনরাবৃত্তির দাবির ফলে ট্রাম্পের প্রচেষ্টা হতাশার মধ্যে পড়ে যায়। তখন ট্রাম্পও বলে যায়, অথচ আমি সময় লস করবো না, এই মিটিংয়ে আমি যাব না। আর এখন পর্যন্ত সেই মিটিংটা আর কবে হবে, আদৌ হবে কিনা কোনো নিশ্চয়তা নেই। এর মধ্যে এই সপ্তাহে রাশিয়ার পক্ষ থেকে আবার শান্তির প্রস্তাব আনা হয়েছে। রাশিয়া বারবার দেখাতে যাচ্ছে তারা যুদ্ধে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারা শান্তির দরজাও খোলা রাখছে। এখন দেখার বিষয় সেই আলোচনাটা কোন পর্যায়ে যায়। আর ট্রাম্প নিজে মন্তব্য করেছিলেন, ভালো কথা হয় কিন্তু কিছুই এগোয় না। বারবার যে মিটিংটা হয় এই নিয়ে তিনি আক্ষেপ করেছিলেন। শুধুমাত্র ব্যক্তিগত কূটনীতির উপর নির্ভর করে বড় রাষ্ট্রীয় জটিলতা সমাধান করা সম্ভব নয়, এটা ট্রাম্প দেরিতে হলেও বুঝে গেছেন। ট্রাম্পের কৌশল ছিল ব্যক্তিগত সম্পর্ক ও ব্যবসায়িক মানসিকতার ভিত্তি। পুতিনের নীতি ছিল সার্বভৌমত্ব, সামরিক নিয়ন্ত্রণ এবং পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইউক্রেনের ভূখণ্ডের নিয়ন্ত্রণ একমাত্র বিষয় নয়, নিরাপত্তা ও রাজনৈতিক স্বতন্ত্রই মূল বাধা ছিল। নিষেধাজ্ঞা, পারমাণবিক শক্তির প্রদর্শন এবং সামরিক পরীক্ষা উভয় দেশকে আলোচনার টেবিল থেকে দূরে রাখছে। তাই ট্রাম্পের প্রচেষ্টা ব্যর্থ হওয়াটা মোটেও অপ্রত্যাশিত ছিল না। যারা জিওপলিটিক্স নিয়ে একটু পড়াশোনা করেন, একটু লেখালেখি করেন, তারা যদি শুরু থেকে স্টাডি এটা করেন, আপনারা আগেই বুঝে গেছিলেন যে এটা আসলে সম্ভব ছিল না। ট্রাম্পের যে কৌশলটা ছিল এটা শুরু থেকে ব্যর্থ ছিল। আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ভিডিও অনুষ্ঠানটি আপনি কোথা থেকে দেখছেন, কোন দেশ, বিভাগ, জেলা, উপজেলা, গ্রাম বা কোন এলাকা, সেটিও জানিয়ে দিন। আপনার প্রতিক্রিয়াই আমাদের অনুপ্রেরণা, আর আমাদের কমেন্টের কুইজে আপনারা অংশ নেন। আমি কাজল হায়দার আজ এখানে বিদায় নিচ্ছি, কিন্তু কথা দিচ্ছি আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।